আমন্ত্রণ 21-এর রাতে শাহবাগ কেন্দ্রিক তরুণ প্রজন্মের যে বিস্ফোরণ, গণজাগরণ, আন্দোলন, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে, জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সেটি এক সপ্তাহ পূর্ণ করেছে। টানা 7 দিন ধরে দিন রাত 24 ঘন্টা এই আন্দোলন চলছে। ক্লান্তিহীনভাবে এই তরুণ প্রজন্মের লোকজন সেখানে অংশ নিচ্ছে। প্রতিদিনই এতে অংশগ্রহণ বাড়ছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমর্থন আসছে। গত 7 দিন বলা যেতে পারে গণমাধ্যমে, পত্রিকা, টেলিভিশন থেকে শুরু করে সব জায়গায় কিন্তু আলোচনা একটাই, সেটা হচ্ছে তরুণ প্রজন্মের এই জাগরণ, এবং যে জাগরণে সব প্রজন্মের সব শ্রেণী পেশার মানুষই প্রতিনিয়ত যোগ দিচ্ছেন। সঙ্গত কারণেই এটি সবচেয়ে বড় খবর এবং এটাকে কেন্দ্র করে আমাদের গণমাধ্যম ভরপুর থাকে। তবে আজকে থেকে একটু ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে। অন্য কিছু ঘটনা বেশ গুরুত্ব সহকারে আসছে, তারপরেও কিন্তু এই সংবাদই বেশিরভাগ গণমাধ্যমকে শাসন করছে এখনো। যেমন সাগররুনি হত্যাকাণ্ডের ব্যাপারে সাংবাদিকদের 4টি বড় সংগঠন একত্রিত হয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে, কারণ সেই হত্যাকাণ্ডের 1 বছর পূর্ণ হয়ে গেছে, এখন পর্যন্ত তেমন কোনো অগ্রগতি হয়নি। এছাড়া আরেকটি বড় অগ্রগতি, সেটা শাহবাগ কেন্দ্রিক। বিএনপির পক্ষ থেকে বিভিন্ন নেতারা বিচ্ছিন্নভাবে ব্যক্তিগত কিছু মন্তব্য বিভিন্ন সময় করেছেন। আজকে প্রথম বিএনপি আনুষ্ঠানিকভাবে শাহবাগের ঘটনা নিয়ে, শাহবাগের আন্দোলন নিয়ে বক্তব্য দিয়েছে। এই সবকিছু মিলে আজকে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব ইসরাফিল আলম, তিনি সরকার দলীয় এমপি। আমাদের মাঝে আছেন শিক্ষক এবং গবেষক মোহাম্মদ এ আরাফাত, এবং আছেন সাংবাদিক ও কলামিস্ট জনাব কাজী সিরাজ। আমাদের আজকের অতিথির কম্বিনেশনটা বেশ ভালো, একজন রাজনীতিবিদ, একজন শিক্ষক, একজন সাংবাদিক। আশা করছি নানান দিক থেকে আমরা ঘটনাগুলোকে তুলে ধরা এবং বিশ্লেষণ করার সুযোগ পাবো। তার আগে চলুন দৈনিক কয়েকটি পত্রিকার শিরোনাম দেখে নিই। আজকের প্রথম মানব কণ্ঠ, চেতনার চৌহদ্দিতে নবপ্রদীপ, শাহবাগের ঘটনা নিয়ে। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, গণজোয়ারে ভাসছে দেশ। দৈনিক আমার দেশ, লগি বৈঠার খুনি বাপ্পাদিত্য বসু শাহবাগের নেতৃত্বে। তাদের শিরোনাম এবং সংবাদগুলো একটু অন্যরকমই হচ্ছে শুরু থেকে, আজকেও তার ব্যতিক্রম নয়। আমরা সেই বিষয়ে না যাই। আজকে মানে যে দিনটা পার করলাম আমরা কিছুক্ষণ আগে, সোমবার দিন, শাহবাগের ঘটনার উল্লেখযোগ্য দিক যদি বলি, ব্যবসায়ীদের যে শীর্ষ সংগঠন এফবিসিসিআই, তাদের একটি প্রতিনিধি দল সভাপতির নেতৃত্বে সেখানে গেছেন, একাত্মতা জানিয়েছেন। আমাদের সর্বজন শ্রদ্ধেয় ভাষা আন্দোলনের নেতা, ভাষামতিন হিসেবে যিনি পরিচিত, তিনি হুইল চেয়ারে করে সেখানে গেছেন এবং একাত্মতা জানিয়েছেন। তারপর জামাত তো ধর্ম নিয়ে রাজনীতি করে এবং অনেক রকমের বিভ্রান্তি সৃষ্টি করে। আমরা জানি যে ধর্মপরায়ণ অনেক ব্যক্তি, সংগঠন, এমনকি রাজনৈতিক দলও আছে যারা জামাতের ইসলামকে পছন্দ করে না, একাত্ম হয় না। বাংলাদেশের সবচেয়ে বড় ঈদের জামাত হয় কিশোরগঞ্জের শোলাকিয়ায়। সেই জামাতের যিনি ইমামতি করেন মাওলানা ফরিদউদ্দিন মাসুদ, তার নেতৃত্বে মাওলানাদের একটি দল এসে শাহবাগে আজকে সংহতি জানিয়েছেন। আর স্কুল কলেজের ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত আসছে, আরো সব শ্রেণীর মানুষ আসছে, সেগুলো প্রতিদিনকারী ঘটনা। আমি যদি শুরু করতে চাই ইসরাফিলের কাছ থেকে, এই যে 7 দিন ধরে চললো, সব শ্রেণীর মানুষের সমর্থন আসছে, ঠিক আছে, কিন্তু অনেকেই বলছেন এর শেষ কোথায়? যেই লক্ষ্যে, যেই দাবিতে, যেই কারণে তারা এই আন্দোলনটি করছেন, সেটা মনে হচ্ছে যেন চলতেই থাকবে। এর শেষ কোথায়? তাদের এই লক্ষ্য অর্জনের জন্য নির্দিষ্ট পরিকল্পনা, সাংগঠনিক কাঠামো, এগুলো নিয়ে কথা উঠেছে। আপনার কি মনে হয়, এটা এভাবেই কি চলতে পারে, নাকি এর একটা পরিকল্পিত রূপ দেয়া দরকার? ধন্যবাদ। প্রথমেই বলি যে কোন সংগ্রামের যেমন ব্যর্থতা নাই, আবার কোন সংগ্রামের শেষও নাই। সংগ্রাম সফল হলেই বাহ্যিকভাবে মনে হয় যে সংগ্রাম শেষ হয়ে গেল, আসলে তা না। সংগ্রামের চেতনার এবং মূল্যবোধের যে অভিযাত্রা, এটা কিন্তু মানে এটা ইটারনাল বিষয়, এটাকে চিরন্তন ভাবে চলতে থাকে। আমি খুব ভাগ্যবান, ফরচুনেটলি একদম প্রথম অবস্থা থেকেই আমি ছিলাম, মিস্টার আরাফাত সাহেব ছিলেন। তো আজকে 7 দিন চলে গেল। অনেকে বলছেন যে এই আন্দোলনের শেষ কোথায়, এই প্রশ্ন কিন্তু চারিদিকে। অনেকে বলছেন যে এভাবে একটা আন্দোলন চলতে পারে না, এটা কতদিন চলবে, কিভাবে চলবে, বিভিন্ন ধরনের কথাবার্তা। তবে একটি কথা কিন্তু ভাবতে হবে যে আন্দোলনটা কিন্তু বলে কয়ে আসেনি।
এই আন্দোলনটা আপনার যখন কাদের মোল্লার প্রত্যাশিত ফাঁসির রায়কে যখন আপনার যাবজ্জীবনী পরিণত করা হয়েছে আদালতের মাধ্যমে, তখনই কিন্তু মানুষগুলো বিক্ষোভে ফেটে পড়েছে এবং যুব সমাজ যারা সবসময় প্রতিবাদ প্রতিরোধের নেতৃত্ব দেয়, অগ্রণী ভূমিকা পালন করে, সেই ব্লগার্সরা কিন্তু এখানে একত্রিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে সংগ্রামের সূচনা করেছে। এখানে কোনো যেহেতু পূর্ব পরিকল্পিত কোনো সংগ্রাম বা আপনার মত হচ্ছে এটা স্বতঃস্ফূর্তভাবে যতদিন যেভাবে চলে সেভাবেই চলা উচিত? তাও আমি মনে করি না। এরা কিন্তু কিছু ঘোষণা দিয়েছে, কিছু চার্টার এই সংগ্রামের ভিতর দিয়ে কিন্তু বের হয়ে আসছে। সেটা হচ্ছে কি যে যুদ্ধ অপরাধীদের বিচার করতে হবে, বাংলার মাটিতে কোনো যুদ্ধ অপরাধী থাকবে না, সরকার যেই ক্ষমতায় থাক না কেন তাকে মুক্তিযুদ্ধের সপক্ষের হতে হবে, আবার বিরোধী দলে যদি কেউ থাকে তাকেও মুক্তিযুদ্ধের সপক্ষের হতে হবে। মুক্তিযুদ্ধ বিরোধী কোন শক্তি বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, রাষ্ট্র ক্ষমতা পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে না। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে বললেন আমার দেশ, যে অন্যরকম শিরোনাম, সব পত্রিকা সব মিডিয়া এক ভাষায় কথা বলে, উনি এবং সংগ্রাম আর এক ভাষায় কথা বলে। এই জাতীয় এটা সহ আরো কয়েকটা পত্রিকা ও মিডিয়াকে ওনারা বয়কট করার আহ্বান জানিয়েছেন এবং যুদ্ধ অপরাধীদেরকে অবশ্যই মৃত্যুদণ্ড দণ্ডিত করার জন্য দাবি জানিয়েছেন। এই দাবিগুলো হচ্ছে তাদের চার্টারগুলোদের, এটা আমি মনে করি কোন দলের বা কোন সংগঠনের না, এই যে বিরামহীনভাবে চালিয়ে যাওয়া, বলবো যে এটা সময়ের দাবি। এই দাবি পূরণের ভিতর দিয়ে আমি মনে করি তাদের সংগ্রামের প্রাথমিক সমাপ্তি হবে। জি আরাফাত ভাই, আজকে আমাদের বিষয় অনেকগুলো, আর এই মূল ঘটনা যেটা শাহবাগের, এটা নানান দিক নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমরা আজকে অন্যান্য বিষয়ে যেমন আসবো, আর এই ঘটনা সম্পর্কে যারা সমালোচনা করছেন বা তির্যক দৃষ্টিতে দেখছেন বা ভিন্ন মত পোষণ করছেন তাদের মনোভাবগুলো নিয়েও জানবো, বিএনপির সেই বিবৃতি সহ। আজকে তার একটি কর্মসূচি ঘোষণা করেছে, আগামী মঙ্গলবার বিকেল 4টা থেকে 3 মিনিট গোটা বাংলাদেশকে স্তব্ধ করে দেয়া, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে যে যেখানে আছেন সেখানে তারা স্থির হয়ে থাকবেন। এই কর্মসূচি সারা দেশে পালনের আহ্বান তারা জানিয়েছেন। আপনার কি মনে হয় যে এটা সারা দেশের সবাই পালন করবে, যেহেতু আমরা এর বিরোধী পক্ষের কথাও জানি, অনেক বড় একটা অংশ আছে যারা বিরোধিতা করছে? আমি ব্যক্তিগতভাবে মনে করি আসলে একটা অনেস্ট কনফেশন আজকে করি। আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এই যুদ্ধাপরাধের বিচারের বিষয়টির সাথে সাথে জামাত এবং শিবিরের নিবন্ধন বাতিল এবং রাজনীতি বাতিলের পক্ষে কথা বলছি, এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে জামাত শিবির কিভাবে তাণ্ডব এবং নৈরাজ্য চালিয়েছে, রাস্তায় পুলিশকে পিটিয়েছে, এই বিষয়গুলি। কিন্তু খুব একটা জনগণের মধ্য থেকে রিয়াকশন গুলি খুব একটা দেখছিলাম না। আমি একটু সন্দেহের মধ্যে পড়ে গেছিলাম, মানুষ কি আসলে নির্লিপ্ত হয়ে গেল? রিয়াকশন কি আসবে না? মানে বাংলাদেশ মানে তার কি আসল যে রূপে সে মানে এটা কি আসবে না, দেখবো না আমরা? কিন্তু শাহবাগ কিন্তু সবকিছু ঘুরিয়ে দিয়েছে, সব সন্দেহের অবসান ঘটিয়ে দিয়েছে। শাহবাগ আজকে বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ। এখানে একটা বড় অ্যাচিভমেন্ট হচ্ছে জয় বাংলার স্বতঃস্ফূর্তভাবে সার্বজনীনতা লাভ করেছে সবার মধ্যে। তো সেই জায়গা থেকে আমি যদি বলি যে বাংলাদেশ, পুরো বাংলাদেশ কিন্তু এটার পক্ষে আছে, অল্প কিছু মানুষ ছাড়া। এবং যাদেরকে আপনি রাজনৈতিক মঞ্চ থেকে এটার বিপক্ষে কথা বলতে দেখছেন, তাদেরও অনেকে আমরা ব্যক্তিগত পর্যায়ে জানি অন্তরের অন্তঃস্থল থেকে শাহবাগের প্রতি তাদের সমর্থন আছে, রাজনৈতিক কারণে হয়তো অনেক কিছু তারা বলতে পারছেন। দলীয় অবস্থান আর মনের অবস্থানের মধ্যে যে বৈপরীত্য, এটা কি এক ধরনের ভণ্ডামি না? এক ধরনের। এবং আমি সেই জায়গা থেকে আমি বলবো যে আসলে রাজনীতিতে সবকিছু যদি কৌশল হিসেবে নিতে যায় তাহলে সেই রাজনীতি কারো কাজে আসে। মানুষ অনেক বেশি সচেতন না এখন। অ্যাবসলিউটলি। এই জন্য এখন আসলে যখন আপনি ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে সত্যকে অস্বীকার করেন এবং সত্যকে অন্য খাতে প্রবাহিত করেন, মানুষ কিন্তু এটাকে প্রতারণার সাথে তুলনা করে। তো এইভাবে মানুষ আর প্রতারিত হতে চায় না। এই জন্য আমার দিক থেকে আহ্বান থাকবে রাজনীতিবিদদের তাদের মনের কথা শুনতে হবে, হৃদয়ের কথা শুনতে হবে, যেটা সত্য তার পক্ষে দাঁড়ানোর জন্য যত তাড়াতাড়ি করবেন তাদের জন্য মঙ্গল, সবার জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল। তো সেই কাজটি করার প্রয়োজন আমি মনে করি। সিরাজ ভাই, এই ঘটনা থেকে আমরা শেষ করব অন্য বিষয়ে যাওয়ার। আজকের যদি উল্লেখযোগ্য বিষয় বলি, ব্যবসায়ীরা যোগ দিয়েছেন এবং ফেডারেশনের যত সদস্য আছে সারা দেশে তারা বলেছেন যত রকমের সমর্থন দরকার এই তরুণ প্রজন্মের এই আন্দোলনের সুফল পেতে, দাবি আদায় করতে, তারা সেই সমর্থন দেবেন। সারা বাংলাদেশের ব্যবসায়ী মহলের সমর্থন আর অন্যান্য পক্ষে তো আছেই। আমরা দেখলাম যে ধর্মীয় নেতাদেরও সমর্থন পাওয়া যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু অনেক বড় বড় রাজনৈতিক দল এবং শক্তি আছেন, পেশাজীবী আছেন, তারা নির্লিপ্ত আছেন অথবা একটু দূর থেকে মৌনতা অর্জন করছেন। আপনার কি মনে হয় যে তারাও সময়ের দাবিতে এক সময় আসবেন নাকি?
আমার মনে হয় প্রথমে আমার একটা কথা বলা দরকার, এই যে ঘটনা এটা বাংলাদেশের ইতিহাসে ঘটেনি। অনেকে 69-এর কথা বলেন, 71-এর কথা বলেন, 90-এর কথা বলেন। 69 তো আমরা জড়িত ছিলাম তখন, হ্যাঁ স্বতঃস্ফূর্ত আন্দোলনের মানুষের সমর্থন পেয়েছে, কিন্তু একটা কিন্তু 7 দিন 180 ঘন্টার উপরে কন্টিনিউয়াস কেউ ওখান থেকে যাচ্ছে না। আমরা কিন্তু ওভাবে হয়নি, সকালবেলা একদিন আগে প্রোগ্রাম অ্যানাউন্স হয়েছে, নির্দিষ্ট সময়ে দুপুরে বিকালে মিটিং মিছিল, সন্ধ্যার পরে আবার সবাই যার যার বাড়ি চলে গেছে। কন্টিনিউয়াসলি একটা দাবি নিয়ে লেগে থাকা, এটা কিন্তু হয়নি আমাদের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে নাই। এটা নিয়ে আমার দুটো জিনিস, একটা আমার আশাও আছে, আবার ইদানিং আমার কিছু আশঙ্কাও আমার মনে আছে। আশার কথা হচ্ছে আমাদের একটা ধারণা ছিল আমাদের প্রজন্মের যারা, যে এই নতুন প্রজন্মের ছেলেপেলেরা বোধ দেশ জাতি নিয়ে কোনো চিন্তা করে না, রাজনীতি ভাবে না, তাদেরকে আমরা ফেন্সিডিল এইটা ওইটা ভাবি, যেগুলো নিয়ে থাকে ওরা নিউ মার্কেটে গিয়ে শীষ মারে, এগুলো এই জাতীয় চিন্তা ভাবনা ইন্টারনেটের মধ্যে থাকে এই ধারণা ছিল। কিন্তু শাহবাগের এই ঘটনা আমাদেরও চোখ খুলে দিয়েছে, আমাদের আশান্বিত করেছে। আমরা যে হতাশ হয়ে পড়েছিলাম কিছু আর বোধহয় হলো না, হবে না বোধহয়, কিন্তু এখন তারা আমাদের মধ্যে আশা জেগেছে, না কোনো কিছু আমাদের শেষ হয়নি, এখন আমাদের আশা করার, এখনো আমাদের স্বপ্ন দেখার অনেক কিছু আছে। আমরা অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছি, পারিনি, কিন্তু আমাদের এই পরবর্তী যে নতুন প্রজন্ম, উত্তর প্রজন্ম, তারা এটা দেখিয়েছে যে আমরা যেটা পারিনি তারা সেটা পারবে, এটা এক। আর আশঙ্কার কথাটা হচ্ছে এটা যেভাবে শুরু হয়েছিল, আমার মনে ব্লগারদের উদ্যোগে মোটামুটি যেটা হয়েছে সেখানে, হ্যাঁ এটা যারা করেছেন ব্লগারদের মধ্যে পলিটিক্যাল চিন্তা ভাবনা তাদের মাথায় আছে, ছিল, থাকতে পারে, এটা অন্যায় না, অস্বাভাবিক কিছু না। কিন্তু তারা যেভাবে নন পার্টিজান একদম দল মতের ঊর্ধ্বে থেকে জাস্ট এই ইস্যুটাকে, যেটা 1971 সালের স্বাধীনতা যুদ্ধে আমাদের বিজয়ের মাধ্যমে ফয়সালা হয়ে গিয়েছিল, যেটা বলার অপেক্ষা রাখে না, যুদ্ধে বাংলাদেশ স্বাধীনতার পরে যারা পরাজিত শক্তি তারা কেন বাংলাদেশে রাজনীতি করবে, এই প্রশ্নটা তখন তো ফয়সালাই হয়ে গিয়েছিল। মূলত এই জায়গা থেকেই তারা আমাদেরকে যে মেসেজটা দিল যে তোমরা দিয়েছ, আমরা দেব না। এক তো এখন ইস্যুটাকে আমার মনে হয় এই জায়গাতেই রাখা উচিত। এই যে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন, এখান থেকে যদি শিফট হয়, ইস্যু একটার সাথে যদি আরেকটা যোগ হতে থাকে, এখন পর্যন্ত তাদের যে স্মারকলিপি স্পিকারের কাছে দিয়েছেন ঠিকই আছে, এগুলো এই বক্তব্য মূল দাবির সাথে সঙ্গতিপূর্ণ, কিন্তু এর বাইরে যদি যাওয়া শুরু করে, অর্থাৎ এটার উপর যে রাজনৈতিক ইনফ্লুয়েন্স লক্ষ্য করা, ইতিমধ্যে কিন্তু এটা আমরা অস্বীকার করতে পারবো না, মানুষের মধ্যে কানাঘুষা চলছে যে এটাকে দখল করার, নিয়ন্ত্রণ করার, নিজের পক্ষে নেয়ার চেষ্টা হতে পারে সরকারের পক্ষ থেকে, যে কোনো সরকার, আমি আওয়ামী লীগ সরকারের কথা বলি না, এখানে জামাত ইসলামও যদি ক্ষমতায় থাকতো, এরকম একটা নিয়ন্ত্রণের ঘটনায় আতঙ্কিত থাকতো সরকার। কারণ এটার উপর সরকারের নিয়ন্ত্রণ নাই, কোন রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ নাই, এমনকি যারা শুরু করেছিলেন আমি নিশ্চিত তাদেরও এখন তাদের একজন আমাদের এই অনুষ্ঠানে বলেছেন তাদের কিন্তু মূল পরিকল্পনা ছিল 1 ঘন্টার একটি প্রতিবাদ সভা, মানে সেটি 7 দিনে মূলত তারা প্রোগ্রামটা তো শুরু হয়েছিল, ব্লগার দুটো গ্রুপ ছিল, এক গ্রুপের প্রোগ্রাম ছিল মশাল মিছিল করবে, আর এক গ্রুপ হচ্ছে মানববন্ধন করবে, এবং এই প্রোগ্রাম নিয়ে দুই পক্ষ গিয়েছিল, কিন্তু গিয়ে ওরা তখন ঠিক আমরা একটু বসে যাই এখানে, এই যে বসলো, তারপরে তখন ইউনিভার্সিটিতে বিভিন্ন বাম প্রগতিশীল ছাত্র সংগঠনের ওদের মিটিং মিছিল, ওরা সবাই আসলে যোগ দিল, এবং সঙ্গে সঙ্গে শত শত হাজার হাজার লোক আসা শুরু করলো। তো কাজেই তাদের যে শুরুটা এখন তাদেরও নিয়ন্ত্রণে নেই, কাজে যেখানে কারো কোনো নিয়ন্ত্রণ নেই সেখানে তো ক্ষমতাসীন একটি সরকার যে দলেরই হোক আতঙ্কিত থাকারই কথা, কখন কি হয়, কখন কি ঘটে। আমার মনে হয় এখানে কিছু করার নাই, আতঙ্ক থাকতে পারে, কিন্তু আতঙ্ক থেকে মুক্তির কোন পথ নেই, একটু সতর্ক থাকতে হবে, এবং সঙ্গে সঙ্গে যে কোনো রাজনৈতিক দলের, যে কোনো রাজনৈতিক পক্ষের উচিত হবে এরকম কোন পরিকল্পনা যদি থাকে, আমি আমার নিয়ন্ত্রণে নেব, আমার নিয়ন্ত্রণ রাখবো, তাইলে তাদের সেই আইডিয়াটা অ্যাবান্ডন করা উচিত, পরিত্যাগ করা উচিত, এবং এটা করলেই তাইলে এটার যে স্বতঃস্ফূর্ত যে আবেগ মিশ্রিত একটা ঘটনা, এর আবেগ থাকবে না, এর বিউটি নষ্ট হয়ে যাবে, এবং এর যে অন্তর্নিহিত শক্তি, যেই শক্তির কাছে আজকে গোটা জাতিকে সারা দুনিয়াতে আজকে দেখেন মানুষ নত, যারা বিবেকবান বিভিন্ন সরকার আজকে, এই অন্তর্নিহিত শক্তিটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আপনার কাছে আসছিলাম, আমরা যেহেতু অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব, বিএনপি আজকে আনুষ্ঠানিকভাবে যে বিবৃতিটি দিয়েছে তার কিছু অংশ আমি বলি। এখানে বলা হচ্ছে, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের আন্দোলনকে সরকার নিজের উদ্দেশ্যে
কোট আনকোট নিজের উদ্দেশ্যে ব্যবহার করতে চাইছে। এটা হচ্ছে বিএনপি বিবৃতির একটি অংশ। সেই বিবৃতিতে বলা হয়েছে যে এই আন্দোলনটা ইতিবাচক, তরুণদের এই দাবি বিশেষ মহলের দলীয়করণের জন্য সর্বাত্মক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রথম অভিযোগটা হচ্ছে এই দলীয়করণের চেষ্টা, বিএনপির যে অভিযোগ। এটা তাদের 7 দিন বিএনপি বোবা হয়ে গেছে, দিশাহারা হয়ে গেছে, তাদের রাজনীতি শূন্য হয়ে গেছে, তাদের রাজনীতির মূল জায়গাটা আঘাতপ্রাপ্ত হয়ে গেছে। তো এখন তাদের একটা কিছু বলতে হবে, তাই বলছে। কারণ আওয়ামী লীগের পদক্ষেপ, রাজনৈতিক পদক্ষেপের সাথে এই অবস্থানের মধ্যে একটা কো রিলেশন আছে। এটা কিন্তু আওয়ামী লীগের সাথে তার বলে করেনি, এটা হচ্ছে আমি বলবো যে এটা কো রিলেশন হয়ে গেছে এটা এখানে। তো যে কারণে আওয়ামী লীগের সিদ্ধান্ত, আওয়ামী লীগের আদর্শ, আওয়ামী লীগের পদক্ষেপের সাথে তাদের দাবির সাথে একটা সমন্বয় সাধন হয়েছে। অতএব আওয়ামী লীগ এটাকে ডিজন করে না, আওয়ামী লীগ অবশ্যই এটাকে সমর্থন করে, জাতীয় পার্টি সমর্থন করেছে, বামপন্থী দল সমর্থন করেছে, শুধুমাত্র সাংস্কৃতিক কর্মীরা করেছে, সবাই করে, শুধুমাত্র বিএনপি 7 দিন কোনো কথা বলেনি। আর এই যে জামাত ইসলাম এটা বিরোধিতা করছে। আজকে শফিউল আলম প্রধান বলেছে যে জয় বাংলার স্লোগানটা হচ্ছে পরাধীনতার দর্শন, জয় বাংলার মন্ত্রকে জ্বালিয়ে পুড়ে সারকার করে দিতে হবে এই দেশের থেকে। আর মওদুদ আহমেদ আবার বলেছে এটা যুদ্ধ অপরাধীদের বলেছেন যে সরকার একটা নতুন সংকট সৃষ্টি করেছে। না, বলছে ট্রাইব্যুনাল এখন যে রায় দিক, সরকারের ভূমিকা প্রমাণ করেছে, ট্রাইব্যুনাল যে রায় দিক না কেন সে রায় এখন আর গ্রহণযোগ্য হবে না। মওদুদ আহমেদের বক্তব্য দিয়ে একটা লাইন বলি আপনাকে। তিনি বলেছেন যে বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচারকগণ আর স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন না। এখন তারা যেই রায় দেন না কেন তা বিতর্কিত হবে এবং কোন পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে। এবং এই জন্য উনি পদত্যাগ চাইছেন সব বিচারকদের। তো এখন ঘটনা হলো তাদের আলটিমেট টার্গেট হচ্ছে রাজাকারদের রক্ষা করা, এই যুদ্ধাপরাধীদের রক্ষা করা। তারা এখন বিভিন্নভাবে বিভিন্ন কথা বলার এখন রাস্তা খুঁজছে। আমি একটি কথা আপনি যেটা বললাম, আমি একটু ব্যাকে যাব, সেটা একটু সাপ্লিমেন্ট করব যে এখানে আশঙ্কা আছে, যার আলামত আজকে ময়মনসিংহে আজকে বোমা নিক্ষেপ করা হয়েছে এই অবস্থান কর্মসূচির উপর। সারা বাংলাদেশে এখন সাবার না, কর্মসূচির উপর না, ওর কাছাকাছি একটি জায়গায়। কিন্তু আমি আসার আগে বিভিন্ন অনলাইন পত্রিকা দেখছিলাম সবশেষ খবর, আর একটা খবরে বলা হয়েছে যে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় বোমা ফেলা হয়েছে। এটা আবার পুলিশের বক্তব্য, কিন্তু সেখানে যারা কর্মসূচিতে ছিলেন তারা বলছেন যে না, জামাত শিবির হামলা করেছে এবং এটার প্রতিবাদে সেখানে মিছিল হয়েছে, ভাঙচুরও হয়েছে, ইসলামী ব্যাংকে হামলা হয়েছে ফ্রম দেয়ার, যে তারা এই অবস্থানকে টার্গেট করে বোমা নিক্ষেপ করেছে। 16টা বোমা সেখানে বিস্ফোরণ করা হয়েছে। তো আজকে শাহবাগে যে আপনার লক্ষ জনগণ দেখছেন, আমি মনে করি সারা বাংলাদেশে কোটি জনতা কিন্তু এই অবস্থান করছে বিভিন্ন জায়গায়। আমার নির্বাচনী এলাকায় দুটো থানা হেডকোয়ার্টারে কিন্তু এই কার্যক্রম চলছে, জাগরণের মঞ্চ কিন্তু সৃষ্টি হয়ে গেছে। ফিজিক্যালি না হলেও মানসিকভাবে কিন্তু না, ফিজিক্যালি হয়ে গেছে, জেলা হেডকোয়ার্টার গুলোতে হয়েছে। এখন জামাত শিবিরের অস্ত্র আছে, প্রশিক্ষণ আছে, তাদের আবার অর্থ আছে, অস্ত্র, প্রশিক্ষণ সবকিছু আছে। তারা কিন্তু চেষ্টা করবে অনুপ্রবেশকারী হিসাবে এর ভিতরে ঢুকে একটা নাশকতা করার। এবং তাদেরকে কিন্তু আমি বিএনপির যে অবস্থান, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যেহেতু বেগম জিয়া সাবেক প্রধানমন্ত্রী, মুক্তিযোদ্ধা স্ত্রী, উনি নিজেকে দাবি করেন, উনি বিরোধী দলের নেত্রী সংসদে এবং দেশের বড় রাজনৈতিক দলের প্রধান হিসাবে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে এখনো কোনো সত্য উচ্চারণ করেন নাই। অতএব যখনই দেখবেন যে শত্রুর পক্ষ চুপচাপ আছে, তখনই আপনাকে বুঝতে হবে তারা নিশ্চয়ই কোনো প্ল্যানিং এর ভিতরে আছে, এবং সেই প্ল্যানিংটা অবশ্যই এই অবস্থানকে উৎখাত করার, অবস্থানকে ভণ্ডুল করার। এই জন্য আমি বলবো যে আক্রমণ আসতে পারে, অনুপ্রবেশকারী ঢুকতে পারে। আমাদের এমন দলীয় সরকারের দাবি সীমান্তে হত্যা, পদ্মা সেতু, হলমার্ক, ডেস্টিনি কেলেঙ্কারি, হত্যা, গুম, এই সব কিছুকেও এর সাথে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে। এখানে আমি একটা স্পেসিফিক্যালি বলতে চাই, মেটাফরিক একটা এক্সাম্পল দিই। আপনার যেদিন বাংলা পরীক্ষা থাকে, সেদিন আপনি বাংলা পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে বাংলা পরীক্ষা দিতে যান। পরীক্ষার প্রিপারেশন নেন বাংলা, যে ভূগোল পরীক্ষা দেন তা তো হয় না, হয় কি? তো আপনি এখানে উদ্দেশ্যটাই হচ্ছে যুদ্ধাপরাধের সঠিক বিচার বা ফাঁসি যেটি চাচ্ছে, তার অপরাধের সাথে সামঞ্জস্য রেখে যে শাস্তি যেটি চাচ্ছে, এটি নিয়ে তো আন্দোলন হচ্ছে। আপনি বাংলা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন, বাংলা পরীক্ষা দিতে যাচ্ছেন, দিতে যে আপনি ভূগোলের পরীক্ষা দেওয়ার জন্য ওনারা দাবি করলে তো হবে না, যোগ করতে বলছে, ওটা বাদ দিয়ে না, সেটা আমি বলছি। তাহলে তো ডাইভার্ট করা এবং ডাইলুট করা, ওই যে বিষয়গুলি যোগ করতে বলেছে সেইগুলো নিয়ে তো কারো কোনো দ্বিমত নেই। এখানে যারা আছেন গোটা বাংলাদেশের মানুষ, সবার প্রত্যেকটি বিষয় নিয়ে কনসার্ন আছে এবং সবাই প্রত্যেকটি বিষয়ে সঠিক সুরাহা চায়। কিন্তু আজকে যে প্রশ্ন আমরা দাঁড়িয়েছি সেটা আমাদের আইডেন্টিটির প্রশ্ন।
বাকি ইস্যুগুলি কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অতীত ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। সেগুলো নিয়ে পলিটিক্যাল ডিসএগ্রিমেন্ট থাকবে, বিভিন্ন জন তাদের পয়েন্ট অফ ভিউ থেকে এগুলো নিয়ে আলাপ আলোচনা চলতে থাকবে, কিন্তু অস্তিত্ব এবং আইডেন্টিটির প্রশ্ন যেটা, সেখানে আপনি ডাইলুট করা, এটা আরেকটা দুরভিসন্ধিমূলক প্রস্তাবনা আমি বলবো। আরেকটি জিনিস আমি বলতে চাই, যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত শুরু করেছেন, ইনিশিয়েট করেছেন, তারা কিন্তু অরাজনৈতিক আমি মনে করি না, নন পার্টিজান হতে পারে। তাদের ব্লগ পোস্টগুলি আপনি যদি দেখেন, ফেসবুক পোস্টিংগুলি দেখেন, রাজনৈতিক চেতনা না থাকলে এইভাবে এবং ওই পোস্টগুলি পড়লে আপনি দেখবেন যে তাদের বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে কি অগাধ জ্ঞান এবং অনুভূতির জায়গাগুলি আছে। এত গবেষণাধর্মী অনেক পোস্ট আছে, চিন্তাই করা যায় না কি পরিমাণ তারা গবেষণা করেছে। কাজে এরা যুবক হতে পারে, ইয়াং হতে পারে, তরুণ হতে পারে বয়সে, কিন্তু তাদের ম্যাচুরিটি কিন্তু আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো, আজকে যদি কেউ আশঙ্কা করে থাকে যে এই আন্দোলনের ফসল অন্য কোনো দল হয়তো নিয়ে নিতে পারে, সেখানে সবার জন্য কিন্তু রাস্তা খোলা আছে এই আন্দোলনের ফসল ঘরে তোলার জন্য। তা আমরা আহ্বান জানাতে চাই, আপনারা এটা তুলে নেন না কেন? আজকে যদি সম্মানের সাথে বলতে চাই, আমাদের মাননীয় বিরোধী দলের নেত্রী বিএনপি যদি এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে এবং যে দাবি যুদ্ধাপরাধী যে রাজনৈতিক সংগঠন, মৌলবাদী, স্বাধীনতা বিরোধী এবং গণতন্ত্র বিরোধী যে রাজনৈতিক সংগঠন, তাদেরকে ত্যাগ করে মুক্তিযুদ্ধের রণধরী জয় বাংলা বলে যদি একাত্মতা পোষণ করে, তাহলে ওনাদের চাইতে বেশি কে ফসল ঘরে তুলবে? আপনি তারা এখন পর্যন্ত ভাবছেন যে এটা করলে তারা রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এটাই তো ভুল রাজনীতি। দুই হচ্ছে, একই সাথে আমি সরকার দলীয় পক্ষকে যেটা বলবো, যে আশঙ্কার কথাটি আপনারা বলছেন, তারা যদি খুবই বোকা হন তাহলে তারা এটাকে দলীয়করণ করার চেষ্টা করবেন। তারা যদি রাজনৈতিক কিছুটা বুদ্ধি থাকে, কখনো এটাকে দলীয়করণ করবে না। কারণ আমি একটা জিনিস বলি, সবার আগে তো বাংলাদেশ, সবার আগে তো মুক্তিযুদ্ধ, তারপরে না দল, তারপরে না সরকার। এখানে জাতি এবং দেশ এবং মুক্তিযুদ্ধের প্রশ্নে এই তরুণ প্রজন্ম এবং গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছে। কাজে কিছু বিষয় যেগুলো আমরা আনরিজলভ রেখে দিয়েছি, যেটা আমি বিভিন্ন সময় বলেছি যে বাংলাদেশ একটি মাত্র দেশ যেটি দ্বিখণ্ডিত দেশ, যার দুটো স্লোগান, দুটো জাতীয়তাবাদ, দুটো সংবিধান, দুটো ইতিহাস, মৌলিক বিষয়গুলো, যার উপর একটি দেশ সমাজ দাঁড়ায়। পৃথিবীর দ্বিতীয় কোনো দেশে এই মৌলিক জিনিস দুটো করে থাকে না। সে জায়গায় একটি বড় প্রাপ্তি হচ্ছে একটি জায়গায় আমরা সেটেল করে ফেলেছি। আমি আপনাকে পার্সোনালি বলি, আমার পরিচিত অনেকে আছেন যারা বিএনপির ডায়াহার্ড সাপোর্টার, তাদেরকে আমি দেখেছি ওখানে, আমাকে খেয়াল করেনি হয়তো, বাদাম খেতে খেতে ফট করে জয় বাংলা হাত তুলে বলে দিচ্ছে মন থেকে। এবং জয় বাংলা কোনো দলের স্লোগান নয়, কিন্তু এটা মুক্তিযুদ্ধের রণধ্বনি। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের একত্রিত হতে হবে। দেখারও আছে ব্যাপার, জয় বাংলা স্লোগানের সেখানে না, এই স্লোগানে জয় বাংলার ব্যাপারে যে কোনো আপত্তি, এটা দেখবেন জয় বাংলার পরে কিন্তু আপনার এটা সবাই আমরা শুনেছি, জয় বঙ্গবন্ধু স্লোগানে কিন্তু রেসপন্স আসেনি, এবং পরে সেই স্লোগানটা তারা সিদ্ধান্ত বন্ধ করে দিয়েছে, যাতে এটা দলীয় একটা কিছু না বোঝা যায়। আমি সেখানেও তো আরেকটা বিতর্ক, বঙ্গবন্ধু কি দলের আমি বলি, আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং আমি নিশ্চিত যে আপনারা হয়তো এটা মানবেন, যে জয় বঙ্গবন্ধু বললে ওই অর্থে মুক্তিযুদ্ধের বিপক্ষে বা মুক্তিযুদ্ধের ডিভিশনের কোনো সুযোগ ছিল না। কিন্তু আজকের বাস্তবতায় দাঁড়িয়ে আমি মনে করি এতটুকু অ্যাচিভমেন্ট ইজ এনাফ। আমরা গ্র্যাজুয়ালি ওয়ান্ট টু মুভ ফরওয়ার্ড, এবং বঙ্গবন্ধুকে, জয় বাংলাকে যেমন দলের বাইরে আমরা বের করতে অনেকখানি সক্ষম হয়েছি, বঙ্গবন্ধুকে আমরা দলের বাইরে বের করে আনবো গোটা জাতির জন্য। নিশ্চয়ই প্রজন্ম হয়তো সে লক্ষ্যে কাজ করবে। আমরা ছোট্ট একটা বিরতি নেব, ফিরে এসে আরো কথা শুনবো অতিথিদের কাছ থেকে, এবং সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আশা করি। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আমরা আলোচনা করছি শাহবাগের গণজাগরণ, এই বিষয়ে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এবং সাগরুন্নি হত্যাকাণ্ড সম্পর্কে সাংবাদিকদের নতুন কর্মসূচি এবং এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে। এর আগে ইসরাফিল ভাই ময়মনসিংহের বিষয়টা তুলেছিলেন, সেখানে গণজাগরণ মঞ্চের কাছেই বোমা বিস্ফোরিত হয়েছে। দুটো বক্তব্য এসেছে, যে ডাকাতিরা করে পালানোর সময় এটা করেছে, আবার বলা হচ্ছে যে না, জামাত শিবির এটা করেছে, এবং তার প্রতিবাদও সেখানটা হয়েছে। এবং সেই প্রতিবাদে কিন্তু আবার স্থানীয় যে ইসলামী ব্যাংক এবং স্বদেশ হাসপাতাল, সেখানে ভাঙচুর করা হয়েছে। ফলে এই যে বিপক্ষদের আক্রমণ বা আক্রমণের আশঙ্কা, এবং এরকমটা হলে নিশ্চয়ই তার পাল্টা এরকমই হবে, সেক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা সংকট সৃষ্টি হবে। আপনি তো সরকার দলের প্রতিনিধিত্ব করেন, আপনার কি পরামর্শ হবে? সারা দেশে কিন্তু এটা চলছে, ঢাকা যতটা নিরাপদ এবং নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আছে, অন্যান্য জায়গায় কিন্তু অনেকটা। আমরা তো বহুদিন হলো রাজপথের আন্দোলন সংগ্রামে আছি। বাংলাদেশের ইতিহাসে ভাই যেটা বলেছেন, আমি একটা ইন্টারলি এগ্রিড, এত শান্তিপূর্ণ, এত সুশৃঙ্খল, এত সুন্দর
আন্দোলন রাজপথে কখনো হয়নি, কিন্তু রাজপথে 200 জন ছেলেবেলে একত্রিত হয়ে সেখানে ভাঙচুর হয়েছে, বিশৃঙ্খলা হয়েছে, লক্ষ লক্ষ মানুষের সমাগম, কোনো বিশৃঙ্খলা হয়নি, শান্তিপূর্ণ সমাবেশ। এখানে আমি যে কথাটা আগে বলেছি যে আশঙ্কা আছে, আমাদের বিশাল আশঙ্কা আছে, কারণ এই জন্যই যারা বাংলাদেশে গৃহযুদ্ধের প্রকাশ্য হুমকি দিতে পারে, যারা একটা সাংবিধানিক ভাবে প্রতিষ্ঠিত আপনার ট্রাইব্যুনালকে বাতিলের দাবি জানাতে পারে, প্রকাশ্যে আলটিমেটাম দিতে পারে, এবং যুদ্ধ অপরাধীদের মতো হিনিয়াস ক্রিমিনালদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাতে পারে, তাদের পক্ষে কিন্তু অনেক কিছু করা সম্ভব। এই জন্য আমি বলছি যে সারা দেশে এই ধরনের রিস্ক ফ্যাক্টর খুবই বেশি, কারণ তার সংখ্যায় কিন্তু কম না, যেহেতু বিএনপি এখনো তাদের সাথে আছে। যদিও বিএনপি আমি মনে করি 80% নেতাকর্মী এই শাহবাগের অবস্থান কর্মসূচির সাথে একমত, একাত্ম ঘোষণা করছে, তারা দলীয় কারণে নিজের সেটা বলতে পারছেন। তারপরে বলবো নিরাপত্তার বিষয়ে আপনার কাছে জানতে চাইবো একটা তথ্য যোগ করে। আপনি জানেন নিশ্চয়ই শাহবাগের মঞ্চের আশপাশের এলাকা থেকে আজকে পুলিশ জামাত শিবির সন্দেহে 10 জনকে আটক করেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মানে এত কঠিন বেষ্টনীর মধ্যে ছিল গ্রেফতার হয়েছে। হ্যাঁ, আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং, আমি এটা জানতাম না। বাট যেটা হচ্ছে, এটা তো এত ওপেন একটা জায়গা, এখানে আসলে খুব কঠিন না কিন্তু ঢুকে পড়া। কিন্তু আমার যেটা মনে হয় যে সন্দেহে গ্রেফতার করেছে, আমরা রেজাল্টের জন্য অপেক্ষা করতে পারি আসলে কাদের গ্রেফতার করেছে। বাট এট দ্য সেম টাইম আমি একটা জিনিস বলি যে একটি সন্ত্রাসী সংগঠন যতই অর্গানাইজড হোক, এই স্বতঃস্ফূর্ততার বিপক্ষে দাঁড়ানোর কোনো সুযোগ সেই মনোবলই থাকবে না। এবং আমি সেই জায়গা থেকে আমি খুব একটা চিন্তিত নই। এবং আমার কথা হচ্ছে, যদি কিছু সহিংসতা হয়ও, তাতে যদি কিছু স্যাক্রিফাইস আমাদের করতে হয়, করলাম না হয়, ওয়ান্স অ্যান্ড ফর অল, ইস্পার উস্পার একটা হোক, দেশটার ফিউচারের দিকে তাকায়, ভয় পেলে হবে না। এবং আমি আপনাকে বলি, আমাকে বিভিন্ন জায়গায় প্রশ্ন করা হয়েছে যে শিবিরের এরা তো 71 সালে জন্মই হয়নি, এরা আবার রাজাকার কি করে হলো। আপনাকে আমি বলি, আমি ডিপ ইনসাইড বিশ্বাস করি 71-এর যুদ্ধ ছিল আদর্শিক লড়াই, এবং ওখানে যারা মুক্তিযোদ্ধা ওই আদর্শকে এমব্রেস করে করেছিল তারাই মুক্তিযোদ্ধা। 71-এর পরে মুক্তিযোদ্ধাও জন্মেছে, 71-এর পরে রাজাকারও জন্মেছে। কাজে যারা আজকের মুক্তিযোদ্ধা তারা কিন্তু এই আন্দোলন করছে, কিন্তু বিজয় মুক্তিযোদ্ধারা শুনেছি। আমি খুবই ন্যাশনালি এই কথাটি বলছি। অনেকে হয়তো যদি ভাবে এক্স্যাক্টলি, কারণ আপনার ইতিহাস তাই বলে, স্বতঃস্ফূর্ততার কাছে কোন অর্গানাইজড সন্ত্রাস কখনোই টিকে না, টিকতে পারে না, পারবে না। এবং এখানে যদি আপনাকে কিছু কস্ট পে করতে হয়, আমি ওকে উইথ দ্যাট, আই এম রেডি টু ডু ইট। অর্জনের জন্য তো কিছু অর্জনের জন্য অলরেডি আমাদের কিছু অর্জন হয়ে গেছে, আমি মনে করি এখন এটি আরো অর্জনের দিকে যাবে। জি জি, সিরাজ ভাই, শিক্ষামন্ত্রী আজকে একটা চমৎকার কথা বলেছেন। তিনি ছাত্র শিবিরের কর্মীদেরকে আহ্বান জানিয়েছেন যে জামাতে ইসলামী 71 সালে খুন, ধর্ষণ, গুম, লুটতরাজের মতো যে ঘৃণ্য কাজগুলো করেছে, তারা এই প্রজন্মের হয়ে কেন সেই রাজনৈতিক উত্তরাধিকার হবে, তাদের উচিত মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে আসা। এবং এর আগে এই অনুষ্ঠানে একজন বলছিলেন যে এই শিবির যেহেতু তারা নতুন প্রজন্মের এবং মুক্তিযুদ্ধ দেখেনি বা তারা একভাবে গড়ে উঠেছে, কিন্তু তাদেরকে বোঝাতে পারলে, মোটিভেট করতে পারলে হয়তো সুপথে ফেরানো যাবে। আপনার কি মনে হয়? এটা আমি মনে করি। আমি একদিকে আরাফাত সাহেব যে কথাটা বললেন যে ইনহেরিট করছে, আমরা আমাদের ছেলে মেয়েরা মুক্তিযুদ্ধ তো করেনি, কিন্তু তারা এখন মুক্তিযোদ্ধা। একইভাবে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদের সন্তানরা ব্যাপক হারে যেটা হচ্ছে, সেখানে আমি যেটা মনে করি, বিভিন্ন সময় বলি, আমার উপর প্রধান দুই রাজনৈতিক দলই শুনি যে একটু যারা কথা বললে সেটা হচ্ছে এই দুই রাজনৈতিক দলের ব্যর্থতার জন্য কিন্তু এটা হচ্ছে। আপনি তো জানেন গত 22 বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোনো বিশ্ববিদ্যালয়, কোনো কলেজ, ছাত্র সংসদের কোনো নির্বাচন নেই। আপনি নির্বাচন না থাকলে তো কোনো কলেজে লেখাপড়ার বাইরে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ইত্যাদি যে কাজগুলো ছেলেমেয়েরা করে, যেগুলোতে ব্যস্ত থাকে সবসময়, এবং এগুলোর মধ্য দিয়ে লিডারশিপ গড়ে ওঠে। এখান থেকেই তো কতগুলো ভিপি, জিএস এবং কলেজ সংসদের নির্বাচন নেতা পেতাম, বিভিন্ন দলে এগুলো তো বেরিয়ে আসছে। এরাই তো বড় রাজনীতির ইতিহাস দেখে না। এখন পর্যন্ত যারা রাজনীতিতে আছেন তারা এই সমস্ত জায়গা থেকে উঠে এসেছিলেন, কিন্তু এটা উঠে আসছে না। এবং আমার আরেকটা ইয়ে হচ্ছে, কেন হচ্ছে দুই দলই কিন্তু এটা করেনি। 22 বছরে দুই দলই তো ক্ষমতা দুবার করে থাকলেন, কেউ কেন করলেন না? এটা আমার যেটা মনে হয়, বাংলাদেশের রাজনীতিতে এই যে পারিবারিক এবং গোষ্ঠীতান্ত্রিক রাজনৈতিক চিন্তা চেতনার যে ধারা, ওই দুই দলই ওটাতে আচ্ছন্ন আছেন। ওই বৃত্ত বলয়ের বাইরে যদি লিডারশিপ চলে যায়, তারা মনে করছেন যে তাদের জমিদারি বোধহয় হারিয়ে ফেলবেন। দলকে, সংগঠনকে দলীয়, পারিবারিক, গোষ্ঠীর জমিদারি
মনে করলে আমার মনে হবে না। এবং এই মানসিক চিন্তা থেকেই তারা রাজনীতিতে নতুন প্রজন্ম থেকে বেরিয়ে আসুক, তাইলে এই জিনিসগুলো এটা না আসা। এই যে বিএনপি এবং আওয়ামী লীগ তাদের ছাত্র সংগঠন, যেটা সংগঠন বলেন, অঙ্গ সংগঠন বলেন, ছাত্র দল এবং ছাত্র দলের যে বিকাশ, এই বিকাশ কিন্তু রুদ্ধ। লিডারশিপ গুলো দিকে তাকালে আমরা দেখি, বুঝি কি হচ্ছে। ফলে আপনি তো নতুন প্রজন্ম যারা শিবিরের দিকে যাচ্ছে তারা কি বলছে, একদিকে তারা প্রচুর টাকা, শিবির জামাতকে আমি একটা রাজনৈতিক সংগঠনের মতো মনে করি, এটা হচ্ছে এক সোলজারের মতো, তাদেরকে অর্ডার করে সেটা পালন করে, চিন্তা ভাবনা রেজিমেন্টের একটা ফোর্সের মতো। এই যে তাদের সোর্স অফ ফাইন্যান্সের কথা, এগুলো আমি বিভিন্ন সময় আমরা বলি, টকশোতে আলাপ আলোচনা করি। এখন যে প্রশ্নগুলো এসছে, একদিকে তারা টাকা পয়সা, আরেকদিকে তারা বেহেশতের লোভ দেখায়, মানে তো বেহেশত পাবে, টাকাও পায়, মগজ ধুলাই, আবার পরে বেহেশতও পাবে। ফলে এটার বাইরে তাদের কাছে বলার অন্য কোনো বাণী তো এই দুই দলের পক্ষ থেকে পৌঁছানো হচ্ছে না। কিন্তু এই দুই দলের মধ্যেও আমরা দেখেছি বিচ্ছিন্নভাবে হলেও যারা এই বলয়ের বিপক্ষে কথা বলেছে, সমালোচনা করেছে, তারা কিন্তু ছিটকে পড়েছেন, দল থেকেও বেরিয়ে গেছে। সেটা তো হয়েছে, এটা যার জন্য এটা আপনাদের আমাদের সবাই মনে 1/11 পরে এটা অনেক তর্ক বিতর্ক আছে। সংস্কারের দলগুলোতে সংস্কারের একটা দাবি উঠেছিল দুই দলে। আওয়ামী লীগে ধরো রাজ্জাক ভাই মারা গেছেন, আব্দুর রাজ্জাক সাহেব, আমির হোসেন আহমদ, তোফায়েল আহমেদ, সুরঞ্জন বাবু ছিলেন মন্ত্রী, এখন মুখে তারা লাগিয়ে ফেলেছেন, আরো অনেকে ছিলেন, এবং যাদের একটা রাজনৈতিক ঐতিহ্য আছে, যাদেরকে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তৈরি করেন নাই, সুপার ইম্পোজিশন আছে, যেমন এরকম অনেকে করছেন, আবু ওবায়দুল কাদের, যাদেরকে ওই যে কি নেতা বলেন, হাইব্রিড বলেন, কিন্তু এরা কিন্তু তৈরি হয়ে এসেছিল বিএনপিতে। বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া, তার সঙ্গে প্রচুর লোকজন, এরা তাদের ফোরসাইটনেস থেকে তারা বুঝতে পেরেছেন রাজনীতি কিন্তু আবার মিলে গেছে, সবাই মিলে না, সবাই মিলে না। এখনো আমি জানি যে এখনো অনেকে মিলে নেয়, অনেকে যায়নি। যেমন এই যে এই সমস্ত প্রশ্ন বিএনপিতে নেতাদের বিচ্ছিন্ন বক্তব্য দেখেন, দলীয় বক্তব্য দেখেন, সাদেক হোসেন খোকার একটা বক্তব্য আছে, কিন্তু ওটা কিন্তু ডিফারেন্ট। সাদেক হোসেন কিন্তু স্বাগত জানিয়ে আবার সম্মান জানিয়েছেন যে আজকের বিএনপি বিবৃতিতে যে কথাগুলো আছে যে এটা যোগ করতে হবে, কিন্তু তবে তারপর দলে থাকতে হবে, দলে থাকতে হবে। কিন্তু এই যে এই উত্থান, এই যে তরুণ প্রজন্মের যে ভূমিকা, এটার প্রতি সম্মান দেখানো, নিঃশর্ত সমর্থন জানানো, ওটা কিন্তু অন্য বিবৃতিতে, অন্য বক্তব্যে আসেনি। অন্য বক্তব্য সাজানো নাটক বলা হচ্ছে, উনি বলেছেন। বিএনপির আপনি জানেন, আমার সঙ্গতের কারণে বিএনপির বহু লোককে আমি জানি, একেবারে উপর থেকে নিচ পর্যন্ত অনেকের সঙ্গে কথাবার্তা হয়, এখনো কথাবার্তা হয়, এবং তারা ওই যে মূল জিনিস হচ্ছে ইলেকশন, ক্ষমতা, এই চিন্তা থেকে দলের কেন্দ্রের সিদ্ধান্ত হচ্ছে না। এবং দলকে তারাও বলে যে দলে তো রাজনৈতিক নেতৃত্ব নাই, কোন দলে নেই, এটা শিখে স্টেভিন ভাই রাজি হয়তো হবেন না, তো কোন দলে পলিটিক্যাল লিডারশিপ, যেটা রাজনীতি এখন রাজনীতিবিদদের হাতে নাই, রাজনীতি চলে গেছে অন্যদের হাতে। কেউ কথা বলতে পারেন, বলতে পারবেন উনি যেটা চান, যেটা হওয়া উচিত, সবকিছু। উনি এমপি, এখন দরকার হলে উনি ওনার নেতার সাথে দেখা করতে পারবেন না, কথা বলতে পারবেন না, সে সিস্টেম এখন দলের মধ্যে কাজ করে না। ফলে ওই সমস্ত কারণে এই ঘটনাগুলো ঘটে। তো এখন আমাদের যেটা আপনার প্রশ্নটা যেটা ছিল, সে জায়গায় যদি আসি, তাইলে আমি যেটা বলি, বিএনপি আমি যেটা বলছি, অনেক লোক শিবিরকে যদি তারা যদি রাজনীতি করে, নতুন যে নতুন রাজনৈতিক কর্মী নেতা যেখান থেকে গড়ে যে প্রক্রিয়ায়, সে প্রক্রিয়াটার উপর যদি তারা জোর দেয়, অনেস্টলি যদি তারা সেটা করেন, তাইলে আমার মনে হয় শিবিরের যে রিক্রুটমেন্ট সেটা কমে যাবে, এবং আস্তে আস্তে দেখবেন যে একদম খারাপ জায়গায় পৌঁছে যাবে ওদের, সেটা সম্ভব। এটা করার জন্য দুটো রাজনৈতিক দলকে, প্রধান রাজনৈতিক দলকে সিদ্ধান্ত এক হতে হবে। একটা দল করলে কিন্তু হবে না, সামগ্রিকভাবে হওয়া দরকার। আমরা ওই বিষয়টাতে আসি। সাগররুনি হত্যাকাণ্ডের 1 বছর পূর্ণ হয়েছে। এই 1 বছর ধরে কিন্তু গোটা সাংবাদিক সমাজ, সাংবাদিকদের যতগুলো সংগঠন আছে, সবাই মিলে একসাথে আন্দোলন করছেন। এর আগে বিভিন্ন রকমের কর্মসূচি পালন করেছেন। আমরা সরকারের পক্ষ থেকে অনেক আশ্বাস শুনেছি, এক মন্ত্রী গেছেন, আরেক মন্ত্রী এসছেন, এখন পর্যন্ত কিন্তু সত্যিকারে আসামি বা খুনি যে ধরা পড়েনি, এক এক সময় এক একজনকে ধরা হচ্ছে। এই অবস্থায় 1 বছর পার করে সাংবাদিকরা আজকে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। 11 মার্চ সকাল 6টা থেকে 24 ঘন্টা ধর্মঘট করবেন, সাংবাদিকরা কোনো কাজ করবেন না, পত্রিকা বেরোবে না, টেলিভিশন কি হবে আমি এখনো বুঝতে পারছি না, কিন্তু সংবাদকর্মীরা কাজ করবেন না। এই যুগে যদি সংবাদ মাধ্যম বন্ধ থাকে তাহলে কত বড় একটা সংকট হবে। কিন্তু এই অবস্থায় যেতে বাধ্য হয়েছেন সাংবাদিকরা এই 1 বছর আন্দোলন করার পরে। তো সরকার আসলে কোন জায়গায় আটকে আছে? লেট বেটার দ্যান নেভার। আমি একটা কথা বলি,
এই দেশেই আমাদের এই বয়সেই দেখেছি যে কোনো সাংবাদিক গ্রেপ্তার হলে, নির্যাতিত হলে, সম্পাদক গ্রেপ্তার হলে, এই যখন প্রিন্ট মিডিয়া ছিল না তখন আমরা দেখেছি কলাম খালি রাখতো। সাগররুনির মতো দুজন দম্পতি সাংবাদিক নৃশংসভাবে হত্যার শিকার হয়েছে। তাদের বিচারের দাবিতে বাংলাদেশের সাংবাদিক সমাজ আজ পর্যন্ত ধর্মঘট পালন করতে পারেনি। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আগে কেন এই কর্মসূচি দিতে পারেনি? ইট ইজ সো লেট। এটা এত বিলম্ব কেন হয়েছে? কিন্তু ধর্মঘটের মতো এত বড় কর্মসূচিতে গেলে আমি যদি জনগণের তথ্যের চাহিদার কথা, এটা তো তাদের দেখার বিষয় নয়। দুজন সাংবাদিক মারা গেছে, স্বামী স্ত্রী, তাদের ঘরে। আর দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এত অত্যাধুনিক সরঞ্জামে সজ্জিত। বহুদিন পর র্যাবের ডিজি সাহেব কথা বলেছেন, উনি আমাদের রাজশাহী ডিআইজি ছিলেন, রাজশাহী রেঞ্জের খুব ভালো অফিসার। র্যাব তো ইচ্ছে উনি ক্লুলেস ক্রাইম কে ওনারা ফাইন্ড আউট করছে, এটা পারছে না কেন? দিস ইজ মাই কোশ্চেন অলসো। আমি সরকারি দলের এমপি, বাট এটা আমার কোশ্চেন। কিন্তু আমার সবচাইতে বড় দুঃখ যে সাংবাদিক ভাইয়েরা বোনেরা কেন ঐক্যবদ্ধভাবে কঠোর আন্দোলন আজ পর্যন্ত ঐক্যবদ্ধ কিন্তু হয়েছে, এই ঘটনাই কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে। ইট ইজ টু মাস লেট। এটা মৃত্যুর 1 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে করা উচিত ছিল। অনেক পানি কিন্তু গড়িয়ে গেছে। তারপর আমি মনে করবো তার ঐক্যবদ্ধ হয়েছে ভালো, এবং তাদের ধর্মঘটের কর্মসূচিকে যদি এই যে প্রিন্ট মিডিয়া সহ ওনার সব আপনার ইলেকট্রনিক্স মিডিয়া সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে পালন করতে পারে তাহলে আমি ধন্যবাদ জানাবো। জানি না তারা পারবেন কিনা, যদি পারে আমি ধন্যবাদ জানাবো। তার আগেই যেন সরকার এই সংবাদ মাধ্যমের সাথে অনেকভাবেই জড়িত, আর নিজে তো একজন দর্শক পাঠক আছেনই। এই সাগররুনির ঘটনাটা, এটা তো মানে আর বলার কিছু নাই। 1 বছর ধরে আমরা চেষ্টা করছি, আন্দোলন করছি, সরকারও একই কথা বলছে, নতুন নতুন বাণী শোনাচ্ছে, আশ্বাস দিচ্ছে, কিছুই হচ্ছে না। যেটা বলা হয় নানান ভাবে অভিযোগ আকারে যে এর পেছনে এমন কোন শক্তিশালী ব্যক্তি, সংগঠন বা মহল আছেন যাদেরকে ধরার শক্তি বা সাহস সরকারের নেই, তাই অগ্রগতি হচ্ছে না। আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে এই যে প্রেশারটা যেটা ক্রিয়েট করা হচ্ছে সেটার একটা পজিটিভ সাইড আছে, সেটা থাক। মানে ডেমোক্রেটিক গভর্নমেন্টের উপরে প্রেশারটা থাকলে ভালো, বাট এট দ্য সেম টাইম কেন সরকার পাচ্ছে না, মানে আই এম নট টু শিওর অ্যাবাউট ইট। কিন্তু যে ধরনের স্পেকুলেশনস, যে ধরনের কনস্পিরেসি থিওরিগুলি বাজারে আছে সেগুলো আমি অনেক শুনি, কিন্তু এগুলো আমি ইনভেস্টিগেট নিজের মতন করে বোঝার চেষ্টা করি। খুব একটা সাবস্ট্যান্সিয়েট করা যে এরকম কোন এভিডেন্স বা এগুলো আমার হাতে অ্যাটলিস্ট পৌঁছায় না। বাট এট দ্য সেম টাইম আমি কিন্তু এটা ভাবতে চাই না, মানে অ্যাজ অফ টুডে, মানে কালকে হয়তো সিচুয়েশন অন্যরকম হতে পারে, হয়তো আপনি এমন কিছু দেখাবেন যে আমি হয়তো মানবো। অ্যাজ অফ টুডে আমি ভাবতে চাই না সরকার চেয়ে শক্তিশালী কিছু আছে, বা সরকার এতটাই মানে এতটাই দুর্বল এবং বিচার বিমুখ যে এরকম একটি হত্যাকাণ্ডের বিচার তারা ইচ্ছাকৃতভাবে অন্য কাউকে ফেভার করার জন্য করে রাখবে। এইটা বিশ্বাস যদি করে ফেলি তাহলে তো মানে আর আশা আকাঙ্ক্ষার কোনো কিছুই থাকে না। তবে এত সহজে এটা মানতে চায় না, আশাবাদী হতে চায় আমি। তবে সাংবাদিক সমাজের যে আন্দোলন, যে দাবি, তার সাথে আমার পূর্ণাঙ্গ একাত্মতা আছে, এবং আমি এখনো মানতে চাই, এবং আমি ডিপ ইনসাইড মানে আকাঙ্ক্ষা করি যত তাড়াতাড়ি সম্ভব এটা হোক, সবাই মুক্তি পাক, সরকার মুক্তি পাক, সাংবাদিক সমাজের যে এবং এটি কিন্তু গোটা মানুষের, জনগণের, বাংলাদেশের মানুষের একটা দাবির জায়গায় পরিণত হচ্ছে, সবাই মুক্তি পাক। জি, শেষ ভাই আপনাকে দিয়ে শেষ করব। আমার যেটা মনে হয়, আমরা সাগররুনি হত্যার পরে কিছু কিছু কথা বাইরে এসেছিল, এগুলোকে প্রটেস্টও করে নাই, সরকারি পক্ষ থেকে করেনি। তাদের সঙ্গে বিশেষ করে রুনি সম্পর্কে যেটা বলা হতো, এনার্জির উপরে রুনির চাইতে ভালো রিপোর্ট করা, সাগরও এনার্জি বিটি কাজ করত, সাগরও ছিল, মানে রুনির ব্যাপারটা একটা বিশেষ করে এনার্জির উপরে তার কাছে কিছু এমন তথ্য নাকি ছিল যেটা তার ল্যাপটপটা পাওয়া যায়নি, ল্যাপটপটা নিয়ে গেছিল। তো ধারণা করা হচ্ছে ওটাই হচ্ছে মূল বিষয়, যে বিষয়ে একটি টেলিভিশন চ্যানেলে সেটা যাওয়ার কথা ছিল, সেটা যাতে না দেয়া হয়, প্রচারে যাতে এয়ারে যাতে না যায়, সেজন্য ইনফ্লুয়েন্স করার জন্য কেউ চেষ্টা করেছেন। এগুলো এসছে, পত্র পত্রিকায় এসছে, এবং তিনি একজন শক্তিশালী, মোটামুটি মিডিয়া জগতে, ইলেকট্রনিক মিডিয়ায় শক্তিশালী লোক। দেশে দেশে বাইরে উল্টাপাল্টা বহু কথাবার্তা উনি বলেছেন। না, তার নাম ধরেই তো আন্দোলন হয়েছে, তার বিপক্ষে আন্দোলন হয়েছে। তো এখন তাকে আবার মিডিয়ার কারণে, এই মিডিয়া হাতে রাখার জন্য সবাই, বিএনপির আমলে, বিএনপি যখন ক্ষমতা ছিল তখন দেখেছি তারাও তাকে তুয়ো করেছে, সঙ্গে রেখেছে, বাইরে যাওয়ার সময় নিয়ে গেছে, খাতির করেছে।
হাতছাড়া করতে চায় না, এবং একদিকে তার যদি ইনভলভমেন্ট থেকে থাকে, যদি প্রমাণ হয় সেটা, আরেকটা হচ্ছে যে কারণে হত্যাটা হয়েছে এটার সঙ্গে সরকারের কোন উঁচু মহলের কোন লোকের যদি যোগ সাজস থেকে থাকে, তাহলে এরকম এটা এভাবে চলতে থাকবে। একটা ধর্মঘট কেন, আরো 7টা ধর্মঘট করেও সাংবাদিকরা আমার মনে হয় মূল জায়গায় পৌঁছতে পারবে। এখানে আশাবাদী হতে পারছেন না? আমি আশাবাদী হতে পারছি না। সরকারকে আন্তরিক হতে হবে এটা করার ব্যাপারে। যে সরকারের পক্ষেরও যদি কারো কোনো ইনভলভমেন্ট থাকে তাহলে অলরাইট, তার আইনে বিচারে যাওয়ার, তাকে বিচার আইনের হাতে তুলে দেয়। ধন্যবাদ সিরাজ ভাই, ধন্যবাদ আরাফাত ভাই, ধন্যবাদ ইসরাফিল ভাই। আমরা শুরু করেছিলাম শাহবাগের সেই গণজাগরণ তরুণ প্রজন্মের বিষয়টি দিয়ে, যেটি প্রতিনিয়তই করছি। শেষ করলাম সাগররুনির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সাংবাদিকদের যে কর্মসূচি, ধর্মঘটের কর্মসূচি দিয়েছে, সেটি 1 মাস পরে হবে। আমরা আশা করব যে এত বড় কর্মসূচি দেওয়ার পরে নিশ্চয়ই কর্তৃপক্ষের টনক এবার নড়বে, এমন কোন অগ্রগতি হয়তো হবে এই মামলার তদন্তে, যাতে করে সাংবাদিকদেরকে এরকম কঠোর কর্মসূচিতে আর যেতে না হয়। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য। শুভরাত্রি।